আচ্ছা, আমরা তো দেখেন আমি চারটা টাইপের কলাম দেওয়া আছে, ঠিক আছে। তো চারটা টাইপের কলামের মধ্যে আপনার কলামের মধ্যে যে যে জিনিসটা সবার একটু প্রবলেম হয় সেটা হচ্ছে স্টিরাপের পরিমাণ নির্ণয় করার ক্ষেত্রে। লংগিটিউডিনাল রিইনফোর্সমেন্ট আপনি যে কোনো ভাবে ইজিলি, খুব ইজি, কিন্তু এইখানে এখানে কয়টা কয়টা আমার ইয়ে দেওয়া আছে কে বলতে পারবেন? স্টিরাপ দেওয়া আছে কয়টা? হ্যাঁ? মানে আমরা এখানে ফাইবার বলবো স্টিরাপ না, কি কলামের ক্ষেত্রে ফাইবার কয়টা? তিনটা। একটা হচ্ছে একদম একদম পুরো আউটার ফেস একটা আছে, তারপরে এখান থেকে এখানে একটা আছে, আরেকটা হচ্ছে ডায়মন্ড ডায়মন্ড আছে, তাই না? ডায়মন্ড স্টিরাপ, ডায়মন্ড টাই আর কি। এটা এখান থেকে এসে এখানে আসছে, তারপর এখানে আসছে, এখানে আসছে, এখানে আসছে, এরপর এখানে গেছে, তারপর এই দুটার মধ্যে এবার কি ক্রস কানেক্টেড হয়েছে, ঠিক আছে। তো এইটা এভাবে থাকতে পারে। অনেক সময় দেখবেন এটা কিভাবে থাকে, আমরা ডায়মন্ডটা অনেক সময় এখানে যদি একটা রড থাকতো, এখানে একটা রড থাকতো, এখান থেকে এইভাবে এভাবে 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 থাকতে পারতো, তাই না? তো এটার মধ্যে ডিফারেন্স হচ্ছে এখানে যেহেতু দুটা রড আছে, এখানে একটু বাড়তি এই সোজা সোজা আসছে। তো এটা যদি পারেন তাহলে আপনি এটাও পারবেন ইজিলি, তাই না? এখানে এখানে বাড়তি অংশটা আর থাকবে না, ঠিক আছে। তো তিনটা স্টিরাপ থাকবে, টাইবার থাকবে, আর লম্বা লম্বি রড থাকবে। আরেকটা জিনিস আমাদের এখানে মেইনলি আমাদের সবাই যে জিনিসটা একটু ভুল করে, ভুল হয় আর কি এস্টিমেট করতে গিয়ে, আমাদের ল্যাপিং। যেমন আমাদের দেশে কি করে, প্রত্যেকটা ফ্লোরে রড গুলা এনে এনে কি করে শেষ করে দেয়, প্রত্যেকটা ফ্লোরে কি হয়, তার মানে প্রত্যেকটা ফ্লোরে একটা কি করে ল্যাপিং করে। কিন্তু আমরা ল্যাপিং হিসাব করি কখন, যখন 6 মিটার বা 39 ফিটের বেশি বা 40 ফিট বেশি হয় তখন ল্যাপিং কাউন্ট করে। কিন্তু আপনি যখন বিল্ডিং এখানে এস্টিমেট করতে যাবেন দেখবেন আমাদের দেশে যে রেইনফোর্সমেন্টটা করে প্রত্যেকটা ফ্লোরে কি করে একটা একটা ল্যাপিং করে। তাহলে আপনাকে প্রত্যেকটা ফ্লোরের জন্য তাহলে কি করতে হবে, কাউন্ট করতে হবে, একটা ল্যাপিং কাউন্ট করতে হবে। এটা যখন আপনি প্র্যাকটিক্যালি এস্টিমেশন করবেন তখন কি এই জিনিসটা মাথায় রাখতে হবে আর কি, ঠিক আছে। আর ল্যাপিং জোনটা আমরা বলছিলাম কলামের ক্ষেত্রে, ল্যাপিং জোন কোনটা? মাঝখানে L/2টা, মাঝখানে L/2টা হচ্ছে আমার ল্যাপিং জোন। এটা হচ্ছে বেস্ট ল্যাপিং জোন। এখানে এখানে আর এখানে যাতে আমাদের ল্যাপিং না পড়ে সেটা আমরা দেখতে বলছিলাম। আর হচ্ছে ল্যাপিং আবার L/2তে সবগুলো একই জায়গায় দেওয়ার কথা না, বিএনবিসি কি বলে, বিএনবিসি আসলে 50% করে, মানে এটাকে আবার বিভাগ করবেন, তাই না? এটা L/4, এটা L/4 করে এখানে 50% আর এখানে 50% এভাবে দিতে দেওয়ার কথা বলে, ঠিক আছে। আরেকটা জিনিস প্র্যাকটিক্যালের সাথে আমাদের এখানকার মধ্যে প্রবলেম হবে, সেটা হচ্ছে যেহেতু আমরা বলছি মিডল জোনটা ল্যাপিং জোন, তাই না? মিডল জোনটা ল্যাপিং জোন। এখানে মিডল জোনে যে স্পেসিংটা দেওয়া আছে, কত দেওয়া আছে? টাইরয়েডের স্পেসিং আছে 8 ইঞ্চি, 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার। উপরে গুলোতে 4 ইঞ্চি দেওয়া আছে, এখানে 4 ইঞ্চি দেওয়া আছে, মাঝখানেরটাতে 8 ইঞ্চি দেওয়া আছে। তো এখানে যদি আপনি 8 ইঞ্চি করে হিসাব করতে যান, নর্মালি আমরা কি করবো, টাইরয়েড হিসাব করবো 8 ইঞ্চি করে মাঝখানের জনের জন্য, তাই না? কিন্তু প্র্যাকটিক্যালি যখন করবো আমরা বলছি কি প্রত্যেক ফ্লোরে মিডল জোন আমার কি পড়ে, ল্যাপিং পড়ে। তাহলে ল্যাপিং যেখানে সেখানের ক্ষেত্রে বিএনবিসি আবার কি আছে, বিএনবিসি রুলস আছে। বিএনবিসি বলে যে যেখানে ল্যাপিং করবে কলামে সেখানে টাই বারের স্পেসিং কখনো 4 ইঞ্চির বেশি দেওয়া যাবে না। যদিও আপনাকে এখানে কি বলছে, এটা হচ্ছে ডিজাইন পার্সপেক্টিভে যদি ল্যাপিং না পড়ে তখন আপনি কত যদি ইউজ করবেন, কত 8 ইঞ্চি। আপনার ড্রয়িং কিন্তু 4 ইঞ্চির কথাটা বা বিএনবিসির কথাটা কি থাকবে না, উল্লেখ থাকবে না। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। কেন? কারণ অ্যাজ ইঞ্জিনিয়ার আপনাকে বিএনবিসি কি বলছে সেটা জানতে হবে। তাহলে বিএনবিসি বলে কি যেখানে ল্যাপিং জোন হবে, ল্যাপিং জোন থেকে একটা উইক জোন, তাহলে উইক জোনকে একটু স্ট্রং করার জন্য ওখানে টাই বারের স্পেসিং কখনোই কি করা যাবে না, 4 ইঞ্চির বেশি দেওয়া যাবে না। তাহলে 4 ইঞ্চির বেশি দেওয়া যদি না যায় তাহলে আপনি স্থানে টাই বার হিসাব করতেছেন, এস্টিমেট করতেছেন 8 ইঞ্চি করে, তাহলে মিলবে? প্র্যাকটিক্যাল আপনার কি করবে, যদি একটা হচ্ছে ল্যাপিং যদি হিসাব না করেন মেইন রেইনফোর্সমেন্টে তাহলে আপনি কম এস্টিমেট করবেন। আর একটা যে টাই বারটা যেখানে 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 ল্যাপিং করে সেখানে টাই বার কি করতে হয়, 4 ইঞ্চিতে নিয়ে আসতে হয়। সেটা যদি না করেন ফিল্ডে দিচ্ছেন আপনি 4 ইঞ্চি করে, তাহলে আপনার এস্টিমেট কি হবে, রড আপনি সেট কম করবেন, তাই না? সেই জিনিসটা না করার জন্য আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। আমরা এখানে কিন্তু এই আমরা নর্মালি যেভাবে শিখি কি এই যে 8 ইঞ্চি আছে আমরা 8 ইঞ্চি করবো, আমরা 4 ইঞ্চি আছে 4 ইঞ্চি করবো, কোনো ল্যাপিং না ল্যাপিং দিব না, তাই না? এটা হচ্ছে নর্মাল প্রসিজার। কিন্তু আপনি যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে যাবেন, প্র্যাকটিক্যাল ফিল্ডে এস্টিমেশন করবেন তখন আপনাকে এই জিনিসটাকে রাখতে হবে, মাথায় রাখতে হবে। প্রত্যেকটা ফ্লোরের জন্য মেইন রেইনফোর্সমেন্টের ল্যাপিং হিসাব করতে হবে। আর হচ্ছে কি করতে হবে, টাই বারটা যেহেতু ল্যাপিং করবে তাহলে টাই বারটা আপনি মাঝখানের জোনে প্রত্যেকটা মানে 8 ইঞ্চি হিসাব করতে পারবেন না, ল্যাপিং কতটুকু করতেছে ওই ল্যাপিং জোন পর্যন্ত আপনাকে হিসাব করতে হবে 4 ইঞ্চি করে, 4 ইঞ্চি করে আপনাকে হিসাব করতে হবে, ঠিক আছে। এই হিসাব করে আপনাকে বিয়াটা বাড়াতে হবে। এটা বেশি কম বেশি হবে না, কিন্তু একটা বিল্ডিং এ আপনি একটা কলামের জন্য হয়তো টাই বার লাগতেছে হয়তো 4টা বেশি বা 3টা বেশি। তা একটা কলামে যদি 3টা বেশি লাগে, কলাম আছে মনে করেন 20টা,
তাহলে কয়টা বিষয় হয়ে যাবে? 60টা। আপনার ফ্লোর হচ্ছে 10 তলা, তাহলে কয়টা হয়ে যাবে? 600টা। তাহলে 600টা ফাইবারের 600টা, আর এখানে 3টা করে, মানে এখানে একটা জুনে আছে 3টা করে, তাহলে 600 ইন্টু 3 কত? 1800টা। তাহলে 1800টা ফাইবারের ওয়েট কত হতে পারে? অনেক বেশি হবে, তাই না? তাহলে আপনি ওই পরিমাণ এস্টিমেশন কি করবেন? ভুল করে ফেলবেন। তো যেটা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট হবে সেটা আপনাকে কি করতে হবে? মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো আমরা এই জিনিসটা আগে বলছি কেন? কারণ এটা আমরা এখন শেখার সময় এটা মাথায় রাখবো না, কিন্তু যখন আপনি প্র্যাকটিক্যাল ফিল্ডে কাউন্ট করবেন তখন কি করবেন? এটা হিসাব রাখতে হবে। ক্লিয়ার? আমাদের এখানে আমরা সেই জিনিসটা আনি নাই। কেন আনি নাই? আমরা এই একটা ফ্লোরের জন্য হিসাব করবো। একটা ফ্লোরে আমরা কি সাধারণত ল্যাপিং হিসাব করি না, কিন্তু আপনি প্র্যাকটিক্যাল ফিল্ডে গেলে কি করতে হবে? ল্যাপিং হিসাব করতে হবে। এখন ল্যাপিং এর ব্যাপারে একটা কথা আছে, আমাদের দেশে এখন কি হয়, অনেক বড় বড় কোম্পানি যারা অনেক বড় বড় ভাইরাস বিল্ডিং এ ল্যাপিং না ইউজ না করে কাপলার ইউজ করে। কাপলারের কথা বলছিলাম তো, মনে আছে? হ্যাঁ, কাপলার, এই যে কাপলার, এইগুলাকে কাপলার বলে। হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে না, বাংলাদেশে এখন বড় বড় যেগুলো, সাপোজ আপনি আপনার রড ইউজ করতেছেন 25 mm, তারপরে 32 mm রড ইউজ হচ্ছে, ঠিক আছে? তখন যেহেতু একটা কলামে অনেকগুলা রড থাকে, ভাইরাস বিল্ডিং, আপনি 20 তলা বিল্ডিং করতে যান, এখানে রড যদি একটা একটা ল্যাপিং, এরকম প্রত্যেকটা ল্যাপিং দিতে যান, হয়তো রড আছে আপনার 16টা ল্যাপিং গুলো ওখানে জায়গা থাকবে, ডাবল 32টা রড হয়ে যাবে, তাহলে জায়গা বেশি লাগবে, আবার খরচও বেশি হবে। আপনার আপনার 25 mm যদি ল্যাপিং দিতে হয়, কত ল্যাপিং? আমরা এখানে আমাদের ল্যাপিং এর পরিমাণ আমরা বলছি আর কি, আমরা সাধারণত কলামের ক্ষেত্রে ল্যাপিং 40 দিয়ে to 60 দিয়ে, অনেকে দেখবেন স্ট্যান্ডার্ড হিসেবে 50 ইউজ করে। আর আপনাদেরকে আমি যে দিছি, ফাইলটা দিছি, এটাতে কিন্তু ডিটেল দেয়া আছে যে কোন রডের জন্য কতটুকু ল্যাপিং দিতে হবে। দেখেন, এই যে এখানে আমাদের লেখা আছে, তাই না? এই জায়গায় আমাদের ল্যাপিং লেখা আছে যে 25 mm রডে টেনশন বার, কম্প্রেশন বারে আর কলাম বারে কত? 3.5 ফিট ল্যাপিং দিতে হবে। তাহলে 3.5 ফিট ল্যাপিং মানে অনেক, তাই না? 25 mm রড, তাহলে এরকম যদি আপনার 10টা রড থাকে, তাহলে 10টা রডে অনেক রড লাগবে, এরকম করে 20টা কলাম, অনেক বেশি হিউজ একটা খরচ হয়ে যায়। তো এইটার পার্সপেক্টিভে দেখতেছে কি, কাপলারটাও কিন্তু একই পরিমাণ খরচ কিন্তু কমে না। মানে সাধারণত কি কাপলারের খরচ, কাপলারের যে দাম সেটার সাথে এটা খরচটা কমে না। হ্যাঁ, এখন তো অবশ্যই ওইভাবে তো তৈরি করতেছে এগুলা স্ট্যাম্প টেস্ট করে ল্যাপিং থেকে, এটা স্ট্যাম্প টেস্ট করে, ওয়েল্ডিং করে না। ওয়েল্ডিং করে কি ওয়েল্ডিং এর স্ট্যাম্পটা আসে না, কিন্তু আপনার কাপলার যেহেতু কি একটা সাথে একটা করে দিচ্ছে, তো এটা স্ট্যাম্প টেস্ট করা হয়। কিন্তু এই যে কাপলারটা ইউজ করে, কাপলারটা কিন্তু স্টিলের, এটার স্ট্যাম্প আরো বেশি, এটা কিন্তু ছিড়বে না, বুঝলেন? তো যেহেতু কনজেস্টেড হয়ে যাচ্ছে, রড বেশি লাগতেছে, সেই কারণে এখন কি কাপলার ইউজ। কারণ কোন প্রজেক্টে যদি কাপলার হিসাব করে, তখন আপনাকে ল্যাপিং হিসাব করতে হবে। আমি এই জন্য আগে থেকে জিনিসটা বলে দিচ্ছি, কারণ যদি কোনো প্রজেক্টে কাপলিং আপনার ইউজ করছে, একটা বলে দিচ্ছে 25 mm রডে আমি কি ইউজ করবো? কাপলার ইউজ করবো, তখন আপনাকে হিসাব করতে হবে যে এই প্রজেক্টে কতটা 25 mm কলামের রড আছে এবং কয়টা কাপলার লাগবে। ক্লিয়ার? তখন আপনাকে আবার ল্যাপিং হিসাব করলে হবে, তখন ল্যাপিং হিসাব করা যাবে না। এই জিনিসগুলো মাথায় রাখবেন, ওকে? হ্যাঁ, কি না না না, এটা হচ্ছে এই যে আমরা দেখলাম, হ্যাঁ, এটা হচ্ছে যে থ্রেড কেটে দিছে আর কি, থ্রেড কাটা থাকে। এটা যেমন বিএসআর আপনাদের যেটা এটা আছে না, কোনটা টেকনিক্যাল মোড়ে যে এটা আছে, ওখানে ওরা এগুলা করে, কাপলার, ওখানে কাপলার বিক্রি করে ওরা। তো এগুলোর জন্য আপনাকে কি করে নিতে হবে? মানে এখান থেকে এই জিনিসগুলা, থ্রেড গুলা কেটে নিয়ে যেতে হয় আর কি। বাংলাদেশে এখনো কি হয় নাই, সাইটে যে থ্রেড কাটবে এই প্রসেস এখনো কি হয় নাই, বাংলাদেশে হয় নাই। সে কারণে কি করতে হয়, ওদেরকে বললে ওদের থেকে রড কিনবে না, ওরা কি করে দিবে, থ্রেডও কেটে দিবে, কাপলারটা সহ মানে থ্রেড কাটা সহ, রড সহ, কাপলার সহ বিক্রি করবে, বুঝলেন? আর আপনি যদি শুধুমাত্র কাপলার নিয়ে নিতে চান, তাও কাপলার নিতে পারবেন, কিন্তু আপনি সাইডে আবার থ্রেড কাটার মেশিন নেই, তাই না? তো এটা এই জন্য ওদের থেকে এখন আস্তে আস্তে হবে আর কি। একসময় তো বড় প্রজেক্টে ওখানে কাপলার মানে থ্রেড কাটার জন্য মেশিন হয়ে যাবে। থ্রেড কাটার মেশিন তো পাইপে তো অলরেডি কাটেই, যেগুলো পানির পাইপ নেন ওখানে তো থ্রেড কাটে, ওরকম কোন একদম বড় কন্ট্রাক্টর যদি হয়, সে ওরকম বানাই ফেলবে। তাহলে আমরা শুরু করি, তাহলে আমাদের মেইন টার্গেটে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, কাপলার দিলে তার ল্যাপিং নেই, কাপলারে তার ল্যাপিং নেই, কাপলার একটা রডের সাথে একটা রড লেগে যাচ্ছে, ল্যাপিং আর লাগবে না। যে রড আপনি কাপলার ইউজ করছেন সেখানে আর ল্যাপিং লাগবে না,
যেখানে আপনি আমরা সাধারণত আপনি ইউজ করছেন সুলাইনের যদি আপনি কাপলার ইউজ করেন তাহলে হয়তো দেখা যাচ্ছে খরচ বেশি পড়তেছে, কাপলারের দাম বেশি পড়ে, সেক্ষেত্রে আমরা যেগুলা কম ডায়া এগুলাতে কাপলার ইউজ করে না। আবার হইতে পারে আপনার রড আছে 6টা, সেখানে আপনি ল্যাপিং দিলে কি কনজেশন বেশি হচ্ছে না, তখন আপনি কি করতে পারেন, আপনি সুলাইনের রড কিন্তু কলামের সাইজ অনুযায়ী রড আছে অনেকগুলা, এখন আপনি ল্যাপিং করতে গিয়ে দেখতেছেন এখানে এত বেশি কনজেস্টেড হয়ে গেছে যে কংক্রিটিংটা ভালো করে করতে পারতেছেন না, তখন আপনি সুলাইনের রডে কি করবেন, আপনি কাপলার ইউজ করতে পারেন, বুঝলেন? তো এই জিনিসগুলো আবার ল্যাপিং দিলে যারা মিস্ত্রি হয় এখানে স্ট্যাগার করতে হয়, একটু বাঁকা করতে হবে, ব্যান্ড করতে হবে, স্ট্যাগার করে দিতে হয়, তাদের জন্য একটু কষ্ট বিষয়। কারণ সে কাপলিং দিলে কি হবে, কাট আছে, কাপলারটা লাগা দিচ্ছে রড হবে, এটা কি জোড়া দিচ্ছে, জাস্ট কি এখানে আপনার বাইন্ডিং করতে হবে না, যেহেতু এখানে আমার ল্যাপিং জোনটা কমে আসতেছে, তাহলে আমার যে টাইয়ের যে ব্যাপারটা বলছি ওটার পরিমাণও কি হয়ে যাবে, কমে আসবে। মানে এখানে 3.5 ফিট পর্যন্ত আমাকে ল্যাপিং জোন, তাহলে 3.5 ফিট পর্যন্ত আমাকে 4 ইঞ্চি করে দিতে হবে, আর এখানে ল্যাপিং জোনটা তো কমে আসছে, ল্যাপিং নাই, শুধু কাপলারটা আছে, তাহলে ওই জায়গাটা একটু করে আমি কি টাইটা একটু 2-1টা বাড়াই দিলে হয়ে যাবে, তাহলে আপনার রেইনফোর্সমেন্টের পরিমাণটা অনেক কমে আসে। যেগুলো হাই দেয় আবার ওখানে দেখবেন খরচ আরো কম পড়ে, মানে তো স্ট্রেংথের তো অবশ্যই স্ট্রেংথ টেস্ট আছে, যারা বিক্রি করে তারা ওইটার স্ট্রেংথ কত আসে সেটা টেস্ট করে দেয়, মানে যাক আমরা এখানে চলে আসি আর কি। তার মানে এখন আমাদেরকে আমাদের কলামে আমরা যে কলামটা আমরা এখানে দেখেন, আমি কলাম কোনটার কথা বলছি, C2, তার মানে C2 যেটা এটা কংক্রিটের ভলিউমটা ইজিলি পাবেন 12 আমরা এখানে হাইটটা 10 ফিট বেশি, হাইট করতে গিয়ে সাধারণত আমরা কি করে আমাদের এই যে ফ্লোরটা থাকে এই ফ্লোরের এইখানে যে ফ্লোর থাকে এই টপ পর্যন্ত ধরি আর কি, ঠিক আছে, এটা টপ থেকে পরের ফ্লোরের টপ পর্যন্ত হিসাব করি, কিন্তু অনেক সময় দেখবেন এখানে আমাদের তো বিম যায় না, তো বিম হিসাব করার সময় আমরা কলামের জায়গাটা বাদ দিয়ে করবো আর কি, কিসের ক্ষেত্রে, কংক্রিটের পরিমাণ বের করতে, আমরা যেহেতু ফুল হাইটটা ধরে নিছি, ঠিক আছে না। আবার অনেকের এটা হতে পারে যে আমি স্ল্যাবটাও তো ধরে ফেলছি, তাই না, তো স্ল্যাবের ক্ষেত্রে হয়তো কলামের এরিয়াটা আপনি বাদ দিতে পারেন। দুইটা কেস, কংক্রিট হিসাব করার সময় আপনাকে মাথায় রাখতে হবে যেখানে কলাম গেছে সেখানে বিমটাও যায়, আবার কি থাকে, ছাদও থাকে, তাহলে আপনি যে কোনো একটাতে যদি কাউন্ট করেন অন্যগুলাতে কি করতে পারবেন, বাদ দিয়ে হিসাব করতে পারবেন, এটা মাথায় রাখতে হবে। যেমন আমরা এখানে কলামের ক্ষেত্রে ফুল 10 ফিট ধরে গেছি, তো এগুলো তো পারার কথাই, 1.5 দিয়ে গুণ করে এটা, আর রেশিওটা 1 এটা করে এগুলো পারবেন, তাই না। আমরা মেইন রেইনফোর্সমেন্টে চলে আসছে, হ্যাঁ দেখেন এখানে খুব সহজ, মেইন রেইনফোর্সমেন্টটা নাম্বার অফ কয়টা রড থাকে সেটা লাগবে, L লাগবে, আর পার ওয়েট মানে আমরা ইউনিট ওয়েটটা লাগে, তাহলে N হচ্ছে 6, এখানে আমরা যদি খেয়াল করি আমাদের ড্রয়িং এ এখানে লেখা আছে C2 তে 6টা 20 mm ডায়া প্লাস 4টা 16 mm ডায়া, তাহলে মানে কয়টা রড এসেছে, 10টা, 6টা 20 mm 4টা 16 mm। দেখেন এখানে ডিফারেন্স আছে, আবার একটা হচ্ছে আপ টু প্লিন লেভেল, আপ টু প্লিন লেভেল পর্যন্ত এটাকে আমরা কি বলছিলাম, শর্ট কলাম বা প্যাডেস্টাল বলছিলাম, তাই না, তাহলে প্যাডেস্টালের হিসাব আমরা এখানে করতেছি না, আমরা উপরের গুলা হিসাব করতেছি। তো এখানে এসে যদি খেয়াল করেন C2 তে ভেরিয়াস আছে, যেমন এখানে এই যে এই পর্যন্ত এটা সেম, তাই না, কিন্তু এখানে এসে কয়টা 10টা কি হয়ে গেছে, 16 হয়ে গেছে, কত কোন ফ্লোর পর্যন্ত, অ্যাবাভ 6 লেভেল, মানে 6 তলার উপরে গেলে তখন কি হয়ে যাবে, এস্টিমেটটা চেঞ্জ হবে। তাহলে আপনি এখানে এই জিনিসটা মাথায় রেখে আগাতে হবে, যেহেতু আমরা যে কোনো একটা ফ্লোরের জন্য করতেছি, তো একটা ফ্লোরের জন্য আপনি কোনটা করতেছেন সেটা সেই ফ্লোরটা হিসাব করতে হবে। হ্যাঁ কলাম দুর্বল হবে কেন, তাহলে এখানে আমরা কোনটা হিসাব করতেছি সেটা আমাকে জানতে হবে। যেমন এখানে আমরা দুইটা, আমি যেখানে একটা ফ্লোরের জন্য করছি সেজন্য একটা করছি 6 আর একটা হচ্ছে 4, একটা হচ্ছে 16 mm, 16 mm এর ইউনিট ওয়েট হচ্ছে কত, 16 mm রডের ইউনিট ওয়েট হচ্ছে 0.75, এটা আপনারা জানার কথা, সরি 20 mm রডের 1 ফিট, এটা হচ্ছে 1 ফিট 20 mm রডের ইউনিট ওয়েট কিভাবে বের করবেন, সাইফুল ইউনিট ওয়েট কিভাবে বের করেন, রডের 1 ফিট রডের ওয়েট কত হবে, এটা কিভাবে বের করবেন, হ্যাঁ কি আর ভাই, হ্যাঁ d স্কয়ার 162.2, এটা হচ্ছে কেজি পার মিটারে, আর এখানে যদি 532 দেন তাহলে কি হবে, কেজি পার ফিটে আসবে, ঠিক আছে। তাহলে d স্কয়ার, d মানে কত, এটা কিন্তু মিলিমিটারে বসাতে হবে, তাহলে 20 স্কয়ার ডিভাইডেড বাই 5 532 করলে কত আসবে, এটা আসে কিনা দেখেন 0.75,
20 স্কয়ার, এটা এই সূত্রটা মনে রাখবেন, দুইটা সূত্র বলছি আমরা, হচ্ছে কেজি পার মিটারে হলে ডি স্কয়ার বাই 162.2, আর যদি কেজি পার ফিটে বের করেন, যেমন এখানে আমরা 1 ফিট লিখছি, 1 ফিট 20 mm, তাহলে এটা কি করতে হবে, ডি স্কয়ার বাই 1, মানে এখানে 20 স্কয়ার ডিভাইড বাই 532, ঠিক আছে, এটা আসে না, তার মানে 1 ফিট 20 mm রডের ওয়েট হচ্ছে এটা। তাহলে 16 mm রড হলে কি হবে, 16 স্কয়ার ডিভাইড বাই 532 করলে এটা পাবে 0.75 কেজি, হ্যাঁ 750 গ্রাম হবে আর কি। আমরা কেজিটা আমরা সবকিছু তো কেজি কেজি পার ফিটে হিসাব করতেছি, কেজিতে হিসাব করে রাখি। আরেকটা ব্যাপার, এখানে দেখেন ল্যাপ লেন্থ কত দিছে, 30 ইঞ্চি। এখন ল্যাপ লেন্থটা প্রত্যেক প্রজেক্টে সেম থাকবে না, তাই না? যেমন আমি এখানে যে ড্রয়িংটা দিছি আপনাদেরকে, এখানে অলরেডি একটা লেখা আছে, কত এমএম আমার রড হচ্ছে 20 এমএম, 20 এমএম এর জন্য কত দেয়া আছে কলামে, 2 ফিট 3 ইঞ্চি, আর কত 27 ইঞ্চি, তাই না? তাহলে আপনাকে এখানে 27 ইঞ্চি ইউজ করতে হবে, আর কোনো কিছু দেয়া নাই। তখন আপনি হিসাব করতে পারেন কি 50 ডি, সাপোজ আপনি 50 ডি হিসাব করেন, 50 ডি হলে কত আসে, 50 ইনটু ডি, এখানে ডি হচ্ছে ডায়া বার, 50 ডি হলে কত, হ্যাঁ 1000, তাহলে 1000 এটা কি মিলিমিটার, 1000 মিলিমিটার, এটাকে ইঞ্চি টানেন, 1 ইঞ্চি সমান 25.4 সেন্টিমিটার, 4 মিলিমিটার, তাহলে 25.4 দিয়ে ভাগ করেন, 40 ইঞ্চি, ফিট না 40 ইঞ্চি, তাহলে 40 ইঞ্চি মানে কত, প্রায় 3 ফিট 4 ইঞ্চি, তাই না? 3 ফিট 4 ইঞ্চি এরকম আসে। তো এটা 50, এটা অনেকে 50 ডি হিসাব করে, অনেকে 45 ডি হিসাব করে, অনেকে 40 ডি হিসাব করে, কম্প্রেশন জোন আর কি টেনশন জোন, দেখেন এখানে কিন্তু আলাদা করে দেয়া আছে। এই প্রজেক্টটা আমরা অলরেডি বলে দিয়েছি, টেনশন জোন হলে এত, কম্প্রেশন জোন হলে এত, কলামের ক্ষেত্রে এত ইউজ করতে হবে। তাহলে আপনি যখন এই প্রজেক্টের জন্য এস্টিমেট করবেন তখন কত দিবেন, এখানে ল্যাপিং 27 ইঞ্চি, ঠিক আছে? তো আমরা এখানে 2.5 ফিট হিসাব করছি, আমাদের এখানে আমরা 2.5 ফিট ধরছি আর কি। ওকে, তো ল্যাব লেন্থটা এটা বললাম, এটা ভ্যারি করতে পারে, এটা 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 কি হিসেবে, ডায়া হিসেবে ভ্যারি করবে, তাই না? যেমন এখানে 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 20 এমএম, এখানে তো 16 এমএম, তাহলে 16 এমএম এর জন্য আমার প্রজেক্টে কত বলা হয়েছে, 1 ফিট 9 ইঞ্চি, 1 ফিট 9 ইঞ্চি মানে কত, 21 ইঞ্চি, তাই না? তাহলে এই 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 অনুযায়ী গেলে আপনাকে দুইটাই কিন্তু 30 ইঞ্চি লিখতে হবে না, 20 এমএম লিখবেন 27 ইঞ্চি, আর 16 এমএম লিখবেন কত ইঞ্চি, 21 ইঞ্চি, ক্লিয়ার? আর যদি আপনি 45 ডি হিসাব করেন বা 50 ডি হিসাব করেন, তাহলে 50 ডি 40 ডি করে যা আসে তা লিখবেন। ওকে, এরপরে এখানে আমরা হাইটের ক্ষেত্রে বলছি কি 20 ফিট 10 ফিট, সরি 10 ফিট প্লাস 2.5 ফিট, এটা কেন বলেন তো? আমাদের কলামের হাইট হচ্ছে 10 ফিট, তাই না? তাহলে আমরা 10 ফিটের সাথে ল্যাপিং, প্রত্যেকটা জোনে আমরা ল্যাপিং হিসাব করতেছি। আমি যেটা বলছিলাম এস্টিমেট করার সময় আপনি প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সে প্রত্যেকটা ফ্লোরে যদি আমরা ল্যাপিং ইউজ করি, তাহলে আপনি প্রত্যেকটা ফ্লোরের জন্য ল্যাপিং কি করবেন, হিসাব করবেন, ক্লিয়ার? তাহলে আপনি 2.5 ফিট মানে কিন্তু হিউজ রড, তারপরে 6টা রড, মানে এখানে কয়টা রড, 6টা রড, তাই না? 6টা রডে 2.5 করে এরকম করে যদি আপনার কলাম, তো কয়টা ফ্লোর, অনেকগুলো ফ্লোর, অনেক পরিমাণ রড কম পড়ে যাবে, সেজন্য আপনি ল্যাপিংটা হিসাব করবেন, ঠিক আছে? এই জন্য আমরা এখানে 10 ফিটের সাথে ল্যাপিংটা যোগ করছি প্রত্যেকটা ফ্লোরের জন্য। তো যতটা ফ্লোর হবে তত দিয়ে গুণ করে দিবেন, ঠিক আছে? যেমন এখানে এখানে কি বলছে, ক্লিন লেভেল তো সেকেন্ড লেভেল, তার মানে কি ফার্স্ট আর সেকেন্ড, তাহলে ফার্স্ট আর সেকেন্ড হলে কয়টা ফ্লোর, 2টা ফ্লোর, সেকেন্ড টু ফিট, দেন এখানে কিন্তু সেম, এটা আর এটা এটা আর এটা কি সেম না? ডিফারেন্স কোন জায়গায় হয়েছে, হ্যাঁ এটাতে ডিফারেন্স করছে। তাহলে আপনি এইখান থেকে এই পর্যন্ত যতটা ফ্লোর হয় অত দিয়ে গুণ করে দিলে অত তালার জন্য পাবেন। যেটা আমরা এখানে একটা ফ্লোরের জন্য করতেছি, সেজন্য আমরা কয় ফ্লোর এটা হিসাব করি নাই, আমরা এক তলার জন্য করতেছি। ঠিক সেম 4টা হচ্ছে 16 এমএম রড এবং 16 এমএম রডের ওয়েট, আর এখানে 10 ফিটের সাথে ল্যাপিংটা যোগ করবেন। প্রত্যেকটা ফ্লোর আমরা ল্যাপিং হিসাব করতেছি প্রত্যেকটা রডের জন্য। ওকে, প্রত্যেকটা রডের জন্য আমরা ল্যাপিং হিসাব করব। তো এইভাবে করলে আপনি টোটাল ওয়েট পাবেন। এখানে মেইন যে জিনিসটা ডিফারেন্স হয় সেটা হচ্ছে টাইবারে একটা অনেকের প্রবলেম হয়। আমরা টাইবার কয়টা টাই বলছিলাম, 3টা। আমাদের C2 তে 3টা টাই হিসাব করতে হবে। তো প্রথম আমরা যেটা হিসাব করবো সেটা হচ্ছে আউটারটা, ঠিক আছে? তাহলে আউটারের ক্ষেত্রে আপনারা বলছেন যে
এটার যে এটা বের করে 2 প্লাস ab হয়, তাই না? আপনারা এবার করছেন মানে কি এদিকে 1 হলে এদিকে যদি b হয় তাহলে দুইটা এদিকে একটা এদিকে একটা এদিকে একটা b এদিকে একটা b, তাহলে 2 প্লাস ab করে আমরা এটার লেন্থটা বের করি। এখানে আমরা কি করছি আমরা একটু দেখি। ফার্স্ট টাইবারের ক্ষেত্রে আমাদের কলামে কয়টা জোন? 3টা জোনে আমরা ভাগ করছি, টপ বটম আর মিডল। টপ বটমে কত ইঞ্চি করে, কত ইঞ্চি স্পেসিং? 4 ইঞ্চি স্পেসিং, আর মিডলে 8 ইঞ্চি স্পেসিং, কারণ আমরা আলাদা আলাদা করে করতেছি। তো আমি বলছিলাম যদি ল্যাপিং হয় ল্যাপিং জোনে কত করে দিতে হবে তখন? 4 ইঞ্চি করে দিতে হবে, তাই না? এটা ল্যাপিং জোনটা যেটা আমরা 2.5 ফিট বলছি, ওই 2.5 ফিটে তখন কি করে হিসাব করতে হবে আপনাকে? 4 ইঞ্চি হিসাব করতে হবে, আমরা সেটাতে এখন যাচ্ছি না। তাহলে টপ আর বটম যেহেতু, তাহলে টপ আর বটমের জন্য কয়টা রড লাগে আমাকে সেটা বের করতে হবে। একটা ফ্লোরে দেখেন আমাদের যে 10 ফিট আছে, যেহেতু স্ল্যাব আছে, স্ল্যাবের থিকনেস দিয়েছে এখানে আমরা 6 ইঞ্চি স্ল্যাব থিকনেস হিসাব করছি। তাহলে স্ল্যাবের ভিতরে তো আর কি দিব না আমরা, আর স্ল্যাবের ভিতরে আমাকে টাইবার দিতে হয় না, তাই না? স্ল্যাবের যে এরিয়াটা থাকে ওখানে আমরা টাইবার যেহেতু স্ল্যাবের এনফোর্সমেন্ট আসে, তাহলে ওই 6 ইঞ্চি আমরা এখানে বাদ দিছি ফার্স্টে। 10 ফিট থেকে 0.5 ফিট মানে 6 ইঞ্চি বাদ দিলে এটা, তার মানে এই যে এটা এই জোনের মধ্যে পুরো জোনে কি আমি 4 ইঞ্চি করে হিসাব করব? কতটুকু 4 ইঞ্চি করে? হ্যাঁ, যে টপ জোন ল্যাপিং না, মানে টপ আর বটম আমরা হিসাব করতে হবে টপ বার আর বটম। তাহলে মিডলে হচ্ছে 8 ইঞ্চি, টপে 4 ইঞ্চি করে, এখানেও 4 ইঞ্চি করে, তাহলে আমরা এই জোনটা বের করতে হবে, তাই না? এটা কতটুকু সেটা আমরা বের করবো। এখানে আমরা সেটাই বের করছি যে কোনটা, যে l/4, টপে l/4 বটমে l/4, তাহলে আমার টোটাল হাইট হচ্ছে 9 ফিট 6 ইঞ্চি। তাহলে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 2 ফিট 2.37 ফিট আসে। এটাকে কি বের করছে বুঝছেন তো নাকি? কেউ বুঝেন নাই? সবাই বুঝছেন? এটা কি বের করতেছি দেখেন, যে আমি টাইবার বের করতেছি টপ এবং বটম। টপ এবং বটম বলতে কি বোঝাচ্ছে? যে এখানে খেয়াল করবেন, এখানে খেয়াল করেন এটাতে আমরা বলছি কি এই যে উপরে আর এখানে এটা তো মিডল, তাই না? তাহলে টপ এই যে এটা হচ্ছে বটম, এটা হচ্ছে কি টপ। এখানে টপে 4 ইঞ্চি করে, বটমে কত ইঞ্চি করে স্পেসিং? 4 ইঞ্চি করে। তাহলে এই যে স্পেস এটা বলি আমরা কত, এখান থেকে এটা হচ্ছে l/4 আর এখান থেকে এটা l/4 দূরত্ব। তাহলে l/4 এর মধ্যে আমাকে কত ইউজ করতে হবে? 4 ইঞ্চি করে হিসাব করতে হবে, তাই না? এই l/4 এটা বের করতেছি, মানে এটার দূরত্বটা, এটা হাইটটা কত এটা আমি বের করতেছি। ক্লিয়ার? তাহলে এটা টোটাল এই যে 10 ফিট থেকে আমরা স্ল্যাবের থিকনেসটা প্রথমে বাদ দিয়ে দিছি, ঠিক আছে? তাহলে বাদ দিয়ে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 9.5 ফিট, 9 ফিট 6 ইঞ্চি। তাহলে 9 ফিট 6 ইঞ্চির l/4 কত হয় সেটা বের করতে হবে। তাহলে এটাকে 4 দিয়ে ভাগ করলে আমরা এই মানটা পাবো, ঠিক আছে? এটাই আমরা বের করছি, বুঝছেন? এখন বুঝছেন? হ্যাঁ, তো সাধারণত ওখানে আমরা এই যে 9 ফিট 6 ইঞ্চিকে l/4 দিয়ে 2.37 পাইলাম। তাহলে 2.37 ইনটু 2 কেন করছি বলুন তো? হ্যাঁ, টপ এবং বটম উপরে আছে নিচে আছে, সেজন্য দুইটা জোন। ডিভাইডেড বাই 4 ইঞ্চি। ডিভাইডেড বাই 4 ইঞ্চি কেন? কারণ 4 ইঞ্চি করে স্পেসিং, ঠিক আছে? কয়টা রড লাগতেছে আমরা সেটা বের করতেছি, নাম্বার অফ টাইবার বের করতেছি। তাহলে এখানে আমরা সাধারণত প্রথমে এটা 2টা এখানে না দিয়ে করতে পারতাম, এটা এভাবে লিখতে পারতাম যে 2 বাইরে লিখে 2.37 ফিট ডিভাইডেড বাই 4 লিখতে পারতাম, তাই না? তাহলে আমরা মানে টপ আর বটমের জন্য 2 দিয়ে গুণ করতে পারছি, এখানে আমরা সরাসরি করে দিচ্ছি। তাহলে কয়টা রড লাগে? 14টা। এখানে আমরা যেহেতু কি আমরা পূর্ণ সংখ্যা হিসাব করতে হবে সেজন্য কয়টা দিছি? 15টা দিলাম। ওকে, বুঝছেন তো নাকি নাম্বার অফ এটা বের করা? তাহলে এখানে অলরেডি আমি 2 দিয়ে গুণ করে ফেলছি, টপ এবং বটম যেহেতু সেজন্য 2 দিয়ে গুণ করছি। আর কি লাগবে? মিডলে কয়টা রড লাগে সেটা আমরা বের করতেছি। দেখেন মিডল যে জোনটা পড়তেছে সেটা l/2। এখানে আমি যদি একটু ভুল করছি, এখানে কি হবে? l/2 হবে এটা। ওকে, মানে এখানে l/4 না আর কি। 9 ফিট মিডল জোনটা হচ্ছে l/2, তাহলে l/2 করলে কত আসবে? 4.75। তাহলে 4.75 এ কত ইঞ্চি করে? 8 ইঞ্চি করে স্পেসিং, সেজন্য 8 ইঞ্চি সমান 0.67 ফিট হয়। আর এখানে -1 কেন দিচ্ছি বলুন তো?
কেন কেন কম হবে? মানে আমরা সাধারণত টাইবারের ক্ষেত্রে একটা যোগ করি, এখানে একটা যোগ না করে একটা মাইনাস করছি কেন? না, এটা হচ্ছে বুঝতে হবে এখানে মাইনাস কেন। দেখেন আমরা এখান থেকে যখন বসাইতে যাব, বসাইতে এটা তো বসাই ফেলবো, তাই না? এরপরে কি আবার এই যে আমরা যখন 8 ইঞ্চি শুরু করব, এইটা কি এখানে বসাবো নাকি এর পরে থেকে শুরু করব? মানে এই প্রথমটা তো আর বসাইতে হবে না, তাই না? ঠিক সেম আমি যখন বসাইতে পরের দিকে যাব, এখানে এসে গেছি, এরপর আরেকটা রড আমি এরপরে যেটা দিব সেটা তো এই জমিটা দিব, মানে এরপরে কি আমার এখানে দিতে হবে, শেষেরটা দিতে হবে না, তার মানে প্রথমে দিতে হচ্ছে না, লাস্টে দিতে হচ্ছে না, সেজন্য একটা মাইনাস করতেছি এখানে। ক্লিয়ার? মানে আমরা একদম পারফেক্ট করে হিসাব করার জন্য এখানে একটা মাইনাস করতেছি। আর ওখানে এখানে তাহলে আমরা কি করতে পারতাম, এখানে ক্ষেত্রে আমরা যখন শুরু করতেছি এখান থেকে যখন শুরু করতেছি আমরা একটা যোগ করতে পারতাম, ঠিক আছে? একটা যোগ করে দিতে পারতাম। ওকে, তাহলে আমরা এই যে মাইনাস ওয়ানটা সেই কারণে দেয়া। এখন আমরা যে এটা বের করতে গেলে টোটাল কয়টা লাগতেছে সেটা আমরা এখানে হিসাব করে ফেলছি। উপরে নিচে লাগতেছে 15টা, মাঝখানে লাগতেছে 8টা। তো এই জোনটাই বলতেছি 8টার ক্ষেত্রে আপনাকে যেহেতু ল্যাপিং জোন করতেছে এখানে বাড়তে পারে, তাই না? ওই যে আড়াই ফিটের জন্য আপনাকে তখন 4 ইঞ্চি করে হিসাব করতে হতে পারে। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ফিল্ডের ব্যাপার স্যাপার, আমরা ওইদিকে যাচ্ছি না। তারপরে এটা ওয়েট বের করতে হলে কি করতে হবে, নাম্বার অফ টাই, এটা লেন্থ বের করতে হবে, ওয়েট আমরা জানি, ওয়েট কিভাবে বের করবো এটা তো জানেনি। কত এমএম রড ইউজ করছে এখানে ইউজ করছে হচ্ছে কত এমএম রড, 10 এমএম রড, টাইবার হিসেবে ইউজ করছে 10 এমএম। তাহলে 10 এমএম এর জন্য যেটা বের করেন সেটা বের করে ফেলবেন, এটা আসবে 0.19 কেজি পার ফিট। এলটা কিভাবে বের করবেন একটু খেয়াল করে আমরা। এল দেখেন আমি এখানে ডিটেইলসে লিখছি একদম 9 + 9 + 12 + 12। এটা যদি বুঝি, আমাদের কলাম সাইজ জানতে হবে আগে। কলাম সাইজ কত দেয়া আছে? এটা C2 কলাম সাইজ 12 15 আর 15। তাহলে 12 আর 15 থেকে ক্লিয়ার কভারিং বাদ দিতে হবে না ফাইবারের জন্য। তাহলে আমরা এখানে ক্লিয়ার কভারিং ধরছি কত দেখেন, এই যে 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার। তাহলে দুই পাশে বলতে কি বোঝাচ্ছে, আমরা তো এখানে এই দৈর্ঘ্যটা বের করতেছি, তাহলে এই পাশে একটা ক্লিয়ার কভারিং বাদ দিতে হবে, এই পাশে একটা ক্লিয়ার কভারিং বাদ দিবে, তাই না? তাহলে 15 থেকে 12 আর 15 যেত, তাহলে 12 থেকে দুদিকে 3 ইঞ্চি বাদ দিব আর 15 থেকে 3 ইঞ্চি বাদ দিব, ঠিক আছে? তাহলে একটাকে আমরা যদি এ বলে আরেকটাকে বি বলতে পারি। এরপরে হুকের ক্ষেত্রে আপনারা কিন্তু এতে পড়ছেন, ঠিক আছে? আপনারা হুকের জন্য ব্ল্যাক বের করছেন না এস্টিমেটে, কিভাবে করছেন মনে আছে? সূত্র করছেন একটা এনডি, তাই না? এরকম তো আপনারা সূত্র করছেন। আমরা এখানে সূত্রের ঝামেলা যায় না, আমরা সরাসরি এখানে কি করছি, জাস্ট মানে সহজ করার জন্য আর কি। এটা এভাবে এসে তো এভাবে 35 ডিগ্রিতে ব্যান্ড করবে। তাহলে এই যে ব্যান্ড আপনারা যেটা করছেন ট্যান্ডিটা হচ্ছে আপনার যে ব্যান্ডটা হয় এভাবে এসে এরকম করে ব্যান্ড হচ্ছে না, আবার এটা এখান থেকে গিয়ে এরকম ব্যান্ড হচ্ছে। এটা হচ্ছে যে ব্যান্ডিং সহ এই দৈর্ঘ্যটা আপনার কি ট্যান্ডি করি আর কি, ঠিক আছে? আমরা এখানে ব্যান্ডের পরিমাণটা না ধরে শুধুমাত্র যদি খুব ছোট অল্প এটাকে না ধরে শুধুমাত্র যে এক্সট্রা বাড়তি অংশটা রাখি সেটা রাখছি। বাড়তি অংশ কত রাখছি আমি এখানে 2 ইঞ্চি ধরছি, কিন্তু বিএনবিসি কি বলে সিসমিক হুক হতে হলে আপনার এটা 3 ইঞ্চি হতে হয়, মিনিমাম কত ইঞ্চি 3 ইঞ্চি সিসমিক হুক। আমাদের দেশে সাধারণত 3 ইঞ্চি, হ্যাঁ মানে দুইটা না, একটা হচ্ছে এদিকে আসবে আরেকটা কি এদিকে আসবে, সেজন্য 2 এখানে 2 × 2 দেখছি। তার মানে আমরা হুকের যে স্টার লেন্থ সেটা 2 ইঞ্চি হিসাব করছি, কিন্তু প্র্যাকটিক্যালি আপনাকে এটা যদি সিসমিক হুক প্রোভাইড করতে হয় তাহলে এটা কত হিসাব করবেন, 3 ইঞ্চি, মিনিমাম 3 ইঞ্চি হিসাব করবেন। তো এখানে ক্ষেত্রে দেখবেন 3 ইঞ্চি হিসাব করলে অনেক সময় কি অনেক বড় দেখা যায়, রড দিতে অনেক সময় অসুবিধা আছে, জন্য নিশ্চিত 3 ইঞ্চি করা না, অনেকে 2 ইঞ্চি 2.5 ইঞ্চির মধ্যে রাখে। তো সিসমিক হুক হলে কত দেবেন, 3 ইঞ্চি দেবেন, ঠিক আছে? তাহলে আমরা ট্যান্ডি, এখানে আমরা ট্যান্ডি হিসাব আসি নাই। ট্যান্ডিটা হচ্ছে আপনারা যখন এতে পড়ছেন, কোথায় এস্টিমেটে পড়ছেন যে আমরা তো এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কাউন্ট করছি, এরপর এটা ব্যান্ড হয়ে পর্যন্ত আসতেছে না, এইটাকে আপনারা পড়ছিলেন যে এই দূরত্বটা ট্যান ডি হিসাব করতে হয়। এই ডিটা হচ্ছে ডায়া অফ বাল্ব। তো এখানে আমরা একটা ডিটেইলসে যাই না আর কি, ফার্স্ট বিল আর কি। তো ওদের এই কাপলারের যে এটা এখানে অবশ্যই কাপলার ইউজ করলে তো হবে না, এটার স্ট্রেংথ টেস্ট করতে হবে, বুঝলেন?
তো এখানে কাবলারের যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে হয়। না, ওরকম হবে না, উপরওয়া ভাবে বানায় আর কি। দেখছেন এখানে আরো শুধুমাত্র এক ধরনের কাবলা না, এই যে কাবলা আরো অনেক ধরনের আছে দেখছেন। এটাতে কিন্তু কিনা, এটাতে ওই যে থ্রেড কাটা না, এটা ঢোকা ওই যে বোল্ডিং করে দিছে দেখছেন, যে শেয়ার বোল্ড, মানে এটা টাইট করছে। মানে এটা অনেক ধরনের কাবলা, অনেক ধরনের আছে আর কি, কাবলা অনেক ধরনের কাবলার আছে। তাহলে এখানে এই জিনিসটা আমরা করছি, একটা 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 টাইয়ের জন্য দুই পাশে কাভারিংটা বাদ দিয়ে, আর এখানে 15 থেকে কাভারিং বাদ দিলে 3 ইঞ্চি কাভারিং বাদ দিলে 12 হয়, তাই না? তাহলে 12 আর 9 যোগ করছে। আর এই 4 ইঞ্চি কেন? 4 ইঞ্চি হচ্ছে কি হুক, এদিকে একটা হুক, এদিকে একটা, মানে লেন্থটা, হুক লেন্থটা, তাহলে 2 ইঞ্চি 2 ইঞ্চি 4 ইঞ্চি যোগ করছে। তারপরে 12 দিয়ে ভাগ করছি কেন? ফিটে নিয়ে আসছে আর কি, তাই না? তাহলে নাম্বার অফ টাই বার ইনটু এটা কি লেন্থ ইনটু প্রতি ফিটের ওয়েটটা, ঠিক আছে না? এটা কেজি বের করছি আমি। সেকেন্ড টাইটা ইজি পাওয়ার কথা, সেকেন্ড টাইটা হচ্ছে কোনটা? সেকেন্ড টাই হিসাব করতেছি আমরা, যদি হিসাব করি সেকেন্ড টাই এটা, তাহলে এইটার যে দৈর্ঘ্য বের করতে হলে আমাকে কি করতে হবে? এই দিক থেকে কাভারিং, এই দিক থেকে কাভারিং বাদ দিলে হচ্ছে, তাই না? এদিক থেকে কাভারিং বাদ দিলে হবে, কিন্তু এই দিক থেকে কি এই অংশটাও বাদ দিতে হবে না? তাহলে এই জিনিস আমরা একটু হিসাব করি, কিভাবে বের করছি আমি একটু দেখি। দেন সেকেন্ড টাইয়ের লেন্থ বের করতেছি, সেকেন্ড টাইয়ের লেন্থ, এটা একটু বুঝবেন। মানে আমার যে কলামটা আছে, কলামটা এভাবে আছে, ঠিক আছে? তাহলে এখানে আছে, এদিকে আছে হচ্ছে 15, এদিকে আছে 12, তাহলে আমার টাইটা হচ্ছে এইভাবে আছে। তাহলে এইটা এই দুটার দৈর্ঘ্য কত হবে? কাভারিং বাদ দিব, তাই না? তাহলে 12 থেকে কাভারিং কত? 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি কাভারিং বাদ দিব, তাহলে এটা হচ্ছে 9 ইঞ্চি, তাই না? তাহলে এটা 9 ইঞ্চি, এটাও 9 ইঞ্চি, কিন্তু এটা কত? এখানে 9 ইঞ্চি 9 ইঞ্চি আমরা করছি। এই আপনারা কথা একটু আসলে একটু ইয়ে করেন। তাহলে এই যে 9 ইঞ্চি 9 ইঞ্চি আমি যেটা লিখছি এটা ঠিক আছে, কিন্তু এই যে 4 ইঞ্চি প্লাস 4 ইঞ্চি এটা কেমনে লিখলাম? এটা হচ্ছে আমরা যদি এখানে হিসাব করি, দেখেন এই যে এখানে আমি বের করছি 15 ইঞ্চি থেকে, মানে আমার টোটাল এদিকে হচ্ছে 15 ইঞ্চি, এদিকে হচ্ছে 15 ইঞ্চি, ঠিক আছে? তাহলে এখানে আমার রডটা আছে, এখানে এখানে একটা রড, এখানে একটা রড, এখানে একটা রড, এখানে একটা রড, ঠিক আছে? তাহলে 15 থেকে যদি আমি প্রথমে কাভারিংটা বাদ দিই দুই পাশে, তাহলে কত হয়? 12 হয়, তাই না? ডিভাইড বাই 3, কেন 3 বলেন তো? এই যে দেখেন আমার তো এই যে এই টাইটা বের করতেছি, তাই না? তাহলে 15 তো হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, তাহলে 15 থেকে আগে এখানে যে এখানে একটা রড আছে, এখানে একটা রড আছে, তাহলে এটা আমি 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি বাদ দিয়ে এখানে পাইছি 12, কিন্তু আমার টাইটা আছে তো এখানে। এখান থেকে দেখেন এখানে কয়টা গ্যাপ? এখানে একটা গ্যাপ, এখানে একটা গ্যাপ, এখানে একটা গ্যাপ, কয়টা গ্যাপ? 3টা গ্যাপ। মানে আমার রডগুলো তো সমান দূরত্বে বসে না, রডগুলো সমান দূরত্বে বসবে না, মানে এখানে যে 4টা রড বসছে, এখানে এটা ছবিটাতে একটু যদি হিসাব করি, বড় হচ্ছে না, দেখেন এই যে এখানে কয়টা রড? মেইন রড হচ্ছে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 4টা রড। তাহলে 4টা রডকে আমরা 4টা রডকে সমান দূরত্বে বসাবো না? এরকম করে সমান দূরত্বে বসাবো নাকি? তাহলে সমান দূরত্বে বসালে এটা কয়টা গ্যাপ হয়? একটা, দুইটা, 3টা গ্যাপ, তাহলে 3টা গ্যাপ বেশ সেম নিতে হবে। আর আমার যেহেতু টায়ারটা হচ্ছে এখান থেকে এখানের মধ্যে, তাহলে আমি যে কোনো একটা গ্যাপের দূরত্বটা নিলে আমার টায়ার এই দিকের দূরত্বটা পাচ্ছে, তাই না? তাহলে যে কোনো এই জন্য আমরা 3 দিয়ে ভাগ করছি। যদি বেশি হয় তাহলে কত করতে হবে? যেমন এখানে এটাতে গেলে আপনাকে কি করতে হবে? এই যে এখান থেকে এই জায়গাটা বের করতে গেলে, যেমন এখানে এই যে এই জায়গাটা আছে একটাতে, এটাতে আমরা যাচ্ছি না, এই জায়গাটা আমরা বের করে দেখবো আর কি পরবর্তী পরেরটাতে। তাহলে কেন 3 দিয়ে ভাগ করছি বুঝছেন? কারণ ওখানে 3টা গ্যাপ হচ্ছে, যদি গ্যাপ বেশি হয় তাহলে গ্যাপের পরিমাণটা ওভাবে হিসাব করবেন আর কি। এই কারণে এখানে আমি 12 কে 3 দিয়ে ভাগ করে 4 ইঞ্চি বের করছি, ক্লিয়ার? আর 12 মাইনাস 3 ইঞ্চি, এটা 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 হচ্ছে অন্য জিনিস, এটা অন্যটার জন্য আর কি, এটা পরেরটা 3 নাম্বারটার জন্য আসবো।
তাহলে 12 দিকে আমার 9 ইঞ্চি করে আছে, আর 4 ইঞ্চি করে দুটা পাচ্ছি, আর এই 4 ইঞ্চি হচ্ছে দুদিকে কি হুক, এভাবে করে যে হুক আসছে সেটা, এটা বুঝছেন? 2 নাম্বারটা এটা বুঝছেন? সাইকেল বুঝে নাই? বুঝছেন? তাহলে তো ঠিক আছে। মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি হ্যাঁ হ্যাঁ লাগানো বলতে কি বুঝাচ্ছেন? এখানে তো লাগাবে না, এটা হচ্ছে যে ব্যান্ড, এই যে এখানে এসে এটা এখানে এসে এখানে 90 ডিগ্রি ব্যান্ড করছে, এটা দেখছেন? এটা হচ্ছে 90 ডিগ্রি ব্যান্ড, আমরা এটা 90 ডিগ্রি না, এই জাস্ট এখানে রডটা এসে এখান থেকে এসে এই দিকে ব্যান্ড হবে। এই যে এটা বাইন্ডিং করবো না, এই যে এখানে এখানে তাপ দিয়ে ব্যান্ড করছে না, আমি এইকে দিলাম, এটা তো বলতেছে এই যে 2 ইঞ্চি বলতেছে, এই যে বাড়তি অংশটা, এই অংশটা 2 ইঞ্চি বলতেছে। আচ্ছা, এটা তো কি রকম দেখছেন? কিভাবে স্যার আপনি এই যে একটা এটা এই যে এরকম করে একটা যেটাতে এটা একটা ক্রসটা মানে এই যে এখানে একটা রড আছে, এখানে একটা রড আছে, এখান থেকে যেভাবে পরে ক্রসটা হয় এটা এই যে এখানে তো ছবি যে দেখাই আছে, এই যে এটা এটা যে চারদিক থেকে ঘুরে আসছে না, এখানে এসে দেখেন এখানে একটা ভুল আছে, এটা হচ্ছে 90 ডিগ্রি ব্যান্ড। এই যে হুক বলতেছে এটা, এখানে হুক বলতে কি বলছে? এক্সট্রা যে দৈর্ঘ্যটা এটা তো এখানে এসে শেষ হয়, শেষ হয়েছে, এখান থেকে এটা বাড়তি করছে না, এই যে এটা হচ্ছে 90 ডিগ্রি ব্যান্ড হবে, এটা স্ট্যান্ডার্ড হুক। তো আমরা এখন সিসমিক হুক বলি কোনটা? সিসমিক হুকে এরকম সোজা থাকে না, সিসমিক হুকে কি হবে? সিসমিক হুকে এটা এসে এখান থেকে এসে এই দিকে ব্যান্ড হয়ে যায়, আর এখানে থেকে এদিকে গেছে না, এটা এদিকে না গিয়ে এটা এখান থেকে এসে এদিকে ব্যান্ড হবে। দুটা রড দুদিক থেকে আসবে না, এটা তো একটা রড, মানে এটা এই যে এখান থেকে এসে এটা এদিকে ব্যান্ড হয়েছে, এটা এদিক থেকে এসে এদিকে এসে এদিকে এদিকে ব্যান্ড হয়েছে, দুটা ব্যান্ড। ওকে, তাহলে এই জন্য বলতেছি এটার জন্য এদিকে 2 ইঞ্চি, এদিকে 2 ইঞ্চি, 4 ইঞ্চি হিসাব করছি। বুঝছেন? এখন বুঝছেন? আচ্ছা, 3 নাম্বারটা দেখেন, 3 নাম্বারটাতে অনেকের প্রবলেম হয় যে এই 3 নাম্বারের দৈর্ঘ্য কিভাবে বের করবেন। দেখেন এই 3 নাম্বারের দৈর্ঘ্যটা বোঝার জন্য আপনাকে আগে এখানে বুঝতে হবে যে এটা কিভাবে আছে, তাই না? তাহলে এই জায়গা থেকে এই জায়গাতে পুরো মাঝখান বরাবর আছে, তাই না? দেখেন এখান থেকে 3 ভাগ আছে একই সেম, মানে এটা এভাবে এই ইয়েটা আমি যদি একটু আঁকি, এখানে এটা এভাবে এসে কোনা কোনা এভাবে আসছে, এখান থেকে এভাবে গেছে, তারপর এখানে কোনা কোনা গেছে, এখান থেকে এভাবে আসছে, এখান থেকে এভাবে আসছে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমার যে দূরত্বটা, এই দূরত্বটা আমাকে বের করতে হবে, মানে এটা তো কোনা কোনা আসছে, তাই না? এই কোনা কোনি দূরত্ব বের করার জন্য আমরা কি হিসেবে সূত্র ইউজ করবো? পিথাগোরাসের উপপাদ্য ইউজ করবো। এই যে এটা হচ্ছে অতিভুজ, এখানে যদি আমি এখান থেকে ভূমি আর এটা যদি লব্ধ হিসাব করি, তাহলে অতিভুজ বের করতে পারবো না? এই অতিভুজটা আমরা এখানে বের করবো, আর এখানে দৈর্ঘ্যটা আমরা অলরেডি বের করছি। তাহলে কোনা কোনি বের করতে হলে আমরা সূত্র কি জানি? এই যে o স্কয়ার = l স্কয়ার + b স্কয়ার, কি লিখছে এটা? এটা হচ্ছে এই যে কোনা কোনি যেটা আসছে, এটাকে আমরা ও বলছি, আর এখান থেকে এই দূরত্বটা আমরা l বলছি, আর এখান থেকে এটাকে v বলছি, ঠিক আছে? ওখানে তো অ্যাঙ্গেল বের করতে পারবো না, আমি দূরত্ব বের করতে পারবো, ঠিক আছে? এই যে l আর b টা আমাকে বের করা জানতে হবে। তাহলে l এবং v কিভাবে বের করবো? দেন l আমি এখানে আমরা কোনটা ধরছি একটু দেখি নাকি? আমরা 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 এখান থেকে আসি আর কি। দেখেন এই যে এই জায়গায় এই যে আপনাকে এখান থেকে এই কোনাকুনিটা বের করতেছি আমি, তাই না? তাহলে আমাকে একটা দূরত্ব এখান থেকে লাগবে, একটা দূরত্ব এই দিক থেকে লাগবে ভার্টিক্যালি। তাহলে এখান থেকে এই যে আমরা বলছি 12, তাহলে এখান থেকে এটা এই পর্যন্ত দূরত্ব সোজাসুজি ভার্টিক্যালি কত হবে? মানে আমাদের কাভারিংটা বাদ দিতে হবে, 12 থেকে প্রথমে কাভারিং বাদ দিতে হবে। কাভারিং তার টাইপ বার না, তাই না?
কাভারিং বাদ দিলে কত হয়? 1.5 ইঞ্চি আমরা কত বাদ দিব? হ্যাঁ, 3 মানে 9 হয়। তাহলে 9 থেকে 9 এর অর্ধেক কত হয়? 4.5। এই যে 4.5 পাইছেন? হ্যাঁ, 4.5 পাইছেন আমরা। তার মানে এটা বের করছি কোনটা? আমি যদি কোথায় গিয়ে, এটা তো ভি, এই যে আমরা তো শুধুমাত্র একটা পাইছি, এইখান থেকে এই দূরত্বটা পাইছি, এইটা পাইছি এল বলছে এটা। তাহলে আমার এখান থেকে এই দূরত্বটা পাচ্ছেন এখন। হ্যাঁ, এইটা যদি ভি বলি, তাহলে এখান থেকে এই দূরত্বটা কতটুকু? এটা 4 কিভাবে বের করছি বলেন তো? এটা আমরা অলরেডি বলে ফেলছি। এই যে অলরেডি আমি 3টা ভাগ করছি না, দেন কয়টা অলরেডি আমি একটা বলছি, এটা এরকম করে করছি। তাহলে আমার এই রডটা এইভাবে আসছে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি বলছি এই যে এখান থেকে এই দূরত্বটা কত হবে? তার মানে এখান থেকে দূরত্বটা হচ্ছে এই যে 3টা ভাগ করছিলাম, 3টা ভাগের একটা ভাগ, তাই না? এই দূরত্বটা, তাহলে এই 3টা ভাগের একটা ভাগের দূরত্ব কত পাইছি আমরা? 4 ইঞ্চি পাইছিলাম, ঠিক আছে? তো এটা মুখস্থ করার অপশন নাই, একটা প্রজেক্টে কলাম সাইজ অনুযায়ী আপনাকে চেঞ্জ হবে, ঠিক আছে? তাহলে এখানে যে কোণাকুণি যেটা আসছে, এই কোণাকুণি প্রত্যেকে কোথায় গেছে এটা আপনাকে হিসাব করতে হবে। তাহলে এখান থেকে এটার ভার্টিক্যাল দূরত্ব কত হবে, আর এখান থেকে এটা হরাইজন্টাল দূরত্ব কত হবে সেটা বের করতে হবে। এটা শেয়ার ওয়াল, এটা শেয়ার ওয়াল, কলাম না, এগুলো শেয়ার ওয়াল হয়ে যেতে। হাইরাইজ বিল্ডিং এ আপনার কি বলে যে ইয়ার জন্য শেয়ার ওয়াল ডিজাইন করে আর কি। তাহলে এখানে বুঝছেন এসকিউআরটি মানে কি? স্কয়ার রুট মানে কি? এই যে কিউ ও সমান কি হবে? রুট ওভার এল স্কয়ার প্লাস বি স্কয়ার হবে না? হ্যাঁ, এই এটা বলছে এটা অ্যাকচুয়ালি ও সমান হবে আর কি। স্কয়ার রুট মানে কি? বর্গমূল বলে না? স্কয়ার রুট মানে বর্গমূল। আর আমি এখানে স্কয়ার রুট বর্গমূলকে এভাবে লিখছি আর কি। আমরা যদি লিখতাম এটা এভাবে না লিখতাম, তাহলে এখানে এভাবে দিতাম আর কি, সিম্বলটা এভাবে দিতাম। হ্যাঁ, এটাকে যারা এক্সেলে কাজ করেন তারা জানে, এক্সেলে স্কয়ার রুট বুঝার জন্য এভাবে লিখতে হবে। এসকিউআরটি লিখলে সে বুঝবে আপনি কি এটা স্কয়ার রুট বুঝবে, সেজন্য আমি এটা এসকিউআরটি লিখছি। আর যদি আপনি ইয়াতে লিখতেন তাহলে এটা লিখতে পারতেন, তাই না? বর্গমূল সহজ হচ্ছে কি? বর্গমূল, ঠিক আছে? তাহলে ওটা পাইছি। এখন আমার টোটাল এল বের করতে হবে। তাহলে এল বের করতে হলে আমাকে কি কি করতে হচ্ছে? মানে এটা আসছে এভাবে, এইভাবে, এইভাবে, এই কোণা, এই কোণা, এখানে। তাহলে এখানে কয়টা ও কয়টা? 4টা ও। কয়টা ও? 4টা ও। আর এখান থেকে এখানে দূরত্ব একটা, এখানে একটা, 2টা। তাহলে এই দূরত্বটা আমরা অলরেডি জানি 4 ইঞ্চি, 4 ইঞ্চি অলরেডি জানি। আর ও আমরা পাইছি, তাহলে এই যে এখানে বেশি দেখেন, তাহলে ও হচ্ছে 4টা, 4 ইন্টু 7। আর এই 4 ইঞ্চি কেন? ওই যে দুই পাশেরটা, এই পাশেরটা আর এই পাশেরটা, তাই না? এভাবে আসছে যেহেতু এটা 4 ইঞ্চি, এটাও 4 ইঞ্চি, ওই যে 3 ভাগের 1 ভাগটা। আর এই 4 ইঞ্চি কেন? হুক, ওই যে 2 ইঞ্চি করে হুক হিসাব করছি, দুইটা হুক হিসাব করছি আর কি। তাহলে টোটাল এত ফিট আসে একটা দৈর্ঘ্য। তাহলে এটা এই দৈর্ঘ্যটা বের করতে পারলে আপনি কি ইজিলি পারার কথা, তাই না? হ্যাঁ, এটা পুরাটা ডায়মন্ডিং, মানে এভাবে যে ঘুরে আসছে, এভাবে এসে এভাবে এসে এভাবে এসে এভাবে এসে এভাবে এসে এখানে এসে আপনি যেখানে ইয়া করবেন সেখানে হুকটা ব্যবহার হবে আর কি। আমরা যদি এখানে হুক এখানে দিতে পারতাম, হ্যাঁ, যতটুকু ফিট লাগে তত ফিট লাগবে না, যতটুকু আসে। আপনাকে এটা জানতে হবে, যখন মিস্ত্রি কাজ করবে তখন মিস্ত্রিকে বলতে হবে যে আপনি টাইটা কাটবেন, কতটুকু রড কাটবেন। এটা কিন্তু বারবেন শিডিউলের জন্য লাগবে, তাই না? মানে আপনি যখন প্রজেক্টে কাজ করবেন তো মিস্ত্রিকে বলতে হবে না এই টাইলের জন্য কত ফিট রড কাটতে হবে, তারপর না সে বাঁকাবে, ও হিসাব করবে। এখন আপনি যদি হিসাব করতে না জানেন তাহলে কেমন হবে, তাই না? তাহলে এই জিনিসটাও বের করতে হবে আর কি। এটা জাস্ট এস্টিমেটের জন্য, আপনাকে ফিল্ডে কাজ করার জন্য কি লাগবে। ওকে, তাহলে টোটাল আমার কয়টা? যেহেতু সবগুলা একই রড, এখানে একটা মাথায় রাখবেন যে আমার 16 mm রড লাগতেছে কত কেজি? 56 কেজি। আর সরি 20 mm 56 কেজি লাগতেছে একটা কলামে, 16 mm 24 কেজি,
আর এখানে এসে 10 mm কটা, তিনটাকে 10 mm যোগ করবেন আর কি। তো এইভাবে করবেন না, এস্টিমেট করার সময় সবগুলোকে টোটাল এভাবে বের করবেন না। মানে আমি যদি টোটাল করে দিছি না, যখন এস্টিমেট করবেন আপনারা তখন কিভাবে করবেন, 20 mm এর জন্য এত কেজি, 16 mm এর জন্য 24 কেজি, আর এই তিনটা যোগ করতে পারেন, এই তিনটা কি 10 mm। তাহলে আপনাকে আলাদা আলাদা বলতে হবে যে কি আর্কিটেক্ট এস্টিমেট করবে কেন, কি ক্যালকুলেশন করবে। Generally 10 kg binding wire required for 1 ton reinforcement as per design. For slab 2.7 kg for 10 square meter area। মানে এত এরিয়া যদি আপনি ভাবতেছেন কত কেজি লাগে, আর সাধারণত বলছে কি 1 টনের জন্য কত কেজি, 10 কেজি। এবং এটা কত কেজি বলছে, তো বাংলাদেশে 18 কেজির এটা ইউজ করে না সাধারণত, কিন্তু সব জায়গায় রিকোয়ারমেন্ট হচ্ছে কি 18 কেজি, 18 কেজি তারটা ইউজ করা। এটা হচ্ছে কিসের রিকোয়ারমেন্ট, হচ্ছে আমি বিএসআরএম এর যে ওদের মিনিট ওয়েট এবং ডাইমেনশন লেন্থের যে এটা স্ট্যান্ডার্ডটা সেটা বের করছি, দেখেন এখানে দেয়া আছে, এটা আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন। 25 mm রডের যে কেজি পার ফিট কত, 25 mm জন্য আপনারা কত বের করছেন, হ্যাঁ না মানে পার ফিট, মানে কেজি পার ফিট কত, হ্যাঁ কত বের করছেন, এটা কিসের জন্য বের করছেন আমরা, ও এটা হচ্ছে আমি এত ডুবে গেছি, এটা হচ্ছে অ্যাঙ্গেলে ঢুকছে, এটা এদিকে এটা দিয়ে কি বোঝায়, এটা দিয়ে কি বোঝায়, হ্যাঁ মানে আপনাকে এদের রড কিন্তু ভেরিয়াস শর্ট আছে, হ্যাঁ মানে কি বুঝবেন এটা বলতে চাই, যে এখানে লেখা আছে এক্সট্রিম বি 500 ডিডব্লিউআর আর একটা হচ্ছে সিডব্লিউআর, তাহলে আপনি কোনটা রড নেবেন আপনাকে জানতে হবে না। আবার এখানে ম্যাক্সিমা লেখা আছে, আবার এখানে কি লেখা আছে, আলটিমা লেখা আছে, তাই না, কি জিনিস বুঝতে হবে না নাকি। দেখেন এখানে কিন্তু অন্য কিছু লেখা আছে, বিএসআরএম লঞ্চ এসটিএমস এত এম গ্রেড 60 রড, আবার এটা কি গ্রেড কত, 80 গ্রেড রড, আবার এখানে কি এটাই তো বলতেছে, এটাই তো বোঝার কথা বলতেছে, এই যে এখানে লেখা আছে কি, এটা এই জিনিসগুলা আপনার রডের গায়ে লেখা থাকবে, লেখা থাকে। এখন আপনাকে বুঝতে হবে যে 500 দিয়ে কি বোঝায়, ডিডব্লিউ আর দিয়ে কি বোঝায়, অথবা সিডব্লিউ আর দিয়ে কি বোঝায়, এই দুটো জিনিস বুঝতে হবে। দেন 500 ডব্লিউ কি বলতেছে, কনফার্মস টু এফই এত এস এত ইউনিকনেস অফ এত টেনসাইল স্ট্রেংথ, মিনিমাম টেনসাইল স্ট্রেংথ টু ইল স্ট্রেংথ রেশিও। আর এখানে আমরা যে 500, এই 500 বলতেছে এটা ইল স্ট্রেংথ কত হবে, কি স্ট্রেংথ, ইল স্ট্রেংথ। দেখেন এখানে এই জিনিসগুলো এখানে ওদের চার্টে দেয়া আছে, একটু জুম করি, দেখছেন এই যে ইল অর ট্রুথ লোড, এটা নিউটনে দেয়া আছে, আর একটা হচ্ছে এমপিএ তে দেয়া আছে। তো যেটা 600 লেখা থাকে এটা হচ্ছে কি এমপিএ তে কত ভ্যালু সেটা লেখা থাকে, এখানে কত আসছে, এটা এমপিএ তে কত আসছে, দেখেন তার স্ট্রেংথ বলছে 500, কিন্তু আসছে কত, অবশ্যই তার থেকে কম আসতে পারবে না, বেশি আসবে। তাহলে 500 মানে কি বোঝাচ্ছে, তার ইল স্ট্রেংথ কত, 500 মেগা প্যাসকেল, কি স্ট্রেংথ, ইল স্ট্রেংথ। তাহলে ইল স্ট্রেংথ আর আলটিমেট স্ট্রেংথ, দুটো স্ট্রেংথ এখানে ডিফাইন করে। আলটিমেট মানে হচ্ছে অবশ্যই কি বেশি হবে, তাই না, আলটিমেট কত আসছে, মানে এটা হচ্ছে যখন সে ফেল করে, এটা হচ্ছে ইল হওয়া আর একটা হচ্ছে ফেল করা। তাহলে আমরা রডের ক্ষেত্রে যে স্ট্রেংথটা ডিফাইন করি সেটা হচ্ছে ইল স্ট্রেংথ ডিফাইন করি, কি স্ট্রেংথ, তার 500 মানে হচ্ছে কি তার মিনিমাম ইল স্ট্রেংথ কত হবে, 500 কি মেগা প্যাসকেল, আমরা নিউটন পার মিলিমিটার স্কয়ার অথবা আমরা কি
এই যে 10 টু দি পাওয়ার 6 নিউটন পার মিলিমিটার স্কয়ার, এভাবে মানে মিটার স্কয়ার আসে আর কি। তার মানে 500 লেখা থাকলে বুঝবেন তার ইলেকট্রন কত, মিনিমাম ইলেকট্রন 500 হবে, 500 কম ইলেকট্রন আসবে না। তারপরে ডিডব্লিউ আর সিডব্লিউ আর লিখছে না, লিখছে তো নাকি? আসতেছে একটু, এখানে লেখা আছে কিনা দেখে আগে। এই চিত্র দেখছেন সবাই? হ্যাঁ, মনে আছে কারো? এটা মাইলেজ ছিল কি স্ট্যাটিস্টিক্যাল ডায়াগ্রাম, তাই না? মানে যে ইলেস্ট্রেস হচ্ছে এখানে আর আলটিমেট হচ্ছে বেশি থাকে, ঠিক আছে? তবে এদের মধ্যে যে ডিফারেন্স, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে? আমি যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা এখানে না। এটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিসের কথা শুনেন। দেন আমরা দুটা জিনিস দেখছি, একটা হচ্ছে ডিডব্লিউ আর একটা কি, একটা ডিডব্লিউ আর একটা দেন 500 মানে তো বুঝছেন ইলেকট্রন দুটারই 500 আসবে, মিনিমাম ইলেকট্রন 500 আসবে, তাহলে ডি আর সি দিয়ে কি বোঝাচ্ছে? দেন এখানে আমি যেটা প্রথমে আসছি সেটা হচ্ছে এখানে সিডব্লিউ আর, মেবি তাই না? কি লেখা আছে? এই যে সিডব্লিউ আর, তাহলে সিডব্লিউ আর এর টেনসাইল স্ট্রেংথ টু ইল স্ট্রেংথ, এদের রেশিও কত আছে? 1.15। তার মানে এখানে বলছে কি টেনসাইল স্ট্রেংথ, আমরা এই চার্টে দেখছি অলরেডি, চার্টটা কই এই যে এখানে টেনসাইল স্ট্রেংথ, এই টেনসাইল স্ট্রেংথ মানে আমরা টেনসাইল স্ট্রেংথ বলতেছি কি আলটিমেটটা, একটা হচ্ছে আলটিমেট আর একটা হচ্ছে কি ইল, ইল। তাহলে এই দুটার রেশিও কত হবে? এই দুটার রেশিও এখানে কত দেয়া আছে? 1.33। দেখেন যদি সিডব্লিউ আর হয়, সিডব্লিউ আর এর ক্ষেত্রে এটা রেশিও কত? 1.15 কম। আর ডিডব্লিউ আর এর, ডিডব্লিউ আর কই এই যে এটা 1. দেখেন এটা দিয়ে কি বোঝায়? ইল স্ট্রেংথ এবং কি ইল স্ট্রেংথ এবং আলটিমেট স্ট্রেংথ, এদের যে রেশিও আমরা বলছি আলটিমেট স্ট্রেংথ ডিভাইড বাই ইল স্ট্রেংথ, 1.25 মানে কি টেনসাইল স্ট্রেংথের মান ইল স্ট্রেংথের থেকে বেশি, তাই না? তো এখানে এই যে চার্টটা যদি খেয়াল করেন, এটা এটা তাহলে এখান থেকে তার এখানে আসতে কতটুকু লাগতেছে? একটা তো আছে 1.25 আর একটা আছে 1.15, তাই না? তাহলে যেটাতে 1.15 এটাতে টেনসাইল স্ট্রেংথ আর ইল স্ট্রেংথের মধ্যে রেশিও কম, রেশিও কম মানে কি যখন ইল স্ট্রেংথ আসছে তার কিছুক্ষণ পরে সে আলটিমেট স্ট্রেংথে চলে আসবে। আর 1.25 মানে কি আরো বেশি, তার মানে এটা যখন ইল স্ট্রেংথের রডকে আপনি যখন টানবেন, এই খেয়াল করেন এদিকে, যখন রডকে টানবেন এটা কি সাথে সাথে ছিঁড়ে যায়? আস্তে আস্তে কি হয়? চিকন হতে থাকে, ম্যাটিং হতে থাকে, তারপর কি হয়? ছিঁড়ে। ডাক্টিলিটি শব্দটা শুনছেন? ডাক্টাইল রড, এখন যেটা বলে যে ডাক্টিলিটি মানে ভূমিকম্প সহনশীল বা ডাক্টাইল রড বলে। তো যার যার ইল স্ট্রেংথের সাথে আলটিমেট স্ট্রেংথের পার্থক্যটা একটু বেশি, তার ডাক্টিলিটি কি হবে? বেশি হবে। তার মানে তার এই যে রেশিওটা যদি 1.25 হয়, তার ডাক্টিলিটি 1.15 এর থেকে কি বেশি। তার মানে যেটা ডাক্টিলিটি যেটা বেশি সেটা সিসমিক বা আপেক্ষিক ভূমিকম্প সহনশীলতা তার তত বেশি। তাহলে ডিডব্লিউআর হচ্ছে কি নিয়ে কথা বলে, ডিডব্লিউআর হচ্ছে তাদের ইল স্ট্রেংথ এবং আলটিমেট স্ট্রেংথ এবং ইল স্ট্রেংথের যে রেশিও সেটা কত? 1.25। আর সিডব্লিউআর এর 1.15। তাহলে ডিডব্লিউআর মানে কি ডাক্টিলিটি বেশি, আর সিডব্লিউআর মানে ওটার থেকে ডাক্টিলিটি কম। তাহলে ভূমিকম্প সহনশীল যদি বিল্ডিং করতে চান আপনি ডিডব্লিউআর প্রেফার করবেন না সিডব্লিউআর প্রেফার করবেন? ডিডব্লিউআর মানে কি তার ডাক্টিলিটি বেশি, যার ডাক্টিলিটি বেশি সে তত বেশি কি ভূমিকম্প সহনশীল। রড কিন্তু একই, ডিফারেন্স হচ্ছে কোথায়? ডিফারেন্স হচ্ছে যে দুইটা শব্দ, একটা হচ্ছে ডিডব্লিউআর আর একটা হচ্ছে সিডব্লিউআর। দেখেন রড একই, স্ট্রেংথ একই, কিন্তু তাদের মানে আলটিমেট স্ট্রেংথ এবং ইল স্ট্রেংথের মধ্যে যে রেশিওটা সেটা ডিফারেন্স একটু। তাহলে যেটা ডিফারেন্স, যেটা ডিডব্লিউআর এর
ডিডব্লিউআর বলতেছে কত 1.25, এই যে দেখছেন রেশিও 1.25। ইট ইজ দ্য টাফেস্ট স্টিল ব্যান্ড ইন বাংলাদেশ, মানে কি তাদের জন্য সবচেয়ে হাই ডাক্টিলিটি এটা বেশি, এই জন্য এটা কি আপনি যখন ইউজ করবেন অনেকে দেখবেন কি ডিডব্লিউআর ব্যবহার করে, আর আপনি যদি ওখানে ডিডব্লিউআর জায়গায় সিডব্লিউআর দিয়ে দেন তাহলে কি হবে, তার ডাক্টিলিটি কম হবে। ক্লিয়ার? ইউলেস্টেন আর ডি আর সি দিয়ে কি হচ্ছে ডাক্টিলিটি ক্লাস, এটা বলে ডাক্টিলিটি ক্লাস। তাহলে ডি ডির জন্য তার রেশিও হচ্ছে কত 1.25, আর সি হলে 1.15, তার মানে 1.25 হলে তার ডাক্টিলিটি বেশি, 1.15 মানে ডাক্টিলিটি কম। এই যে দেখছেন এখানে লিখছে, দেখেন এখানে লিখছে কম্বিনেশন অফ হায়ার স্ট্রেংথ এবং হায়ার ডাক্টিলিটি, দেখছেন হায়ার ডাক্টিলিটি। তারপরে রিডিউস দা চান্স অফ সাডেন কোলাপস। সাডেন কোলাপস মানে কি, এই যে বললাম আপনি ইলেকশন আসছেন, তারপরে খুব অল্প সময় যদি সে আলটিমেটে চলে আসে, ভেঙে যাবে না, যত তাড়াতাড়ি আলটিমেট আসবে তত তাড়াতাড়ি কি ফেল করবে। কারণ আপনার এটা যদি 1.25 হয়, এটা ফেল করতে একটু সময় লাগবে না, এই জন্য বলতেছি কলাপস হইতেও সময় বেশি লাগবে, বুঝলেন? এই যে প্রোভাইডস মোর সেফটি, কার থেকে সিডব্লিউআর থেকে, এটা সিডব্লিউআর এর সাথে ডিফারেন্ট করতেছে, ঠিক আছে? দেখছেন এখানে লেখা আছে higher ductility is capacity to absorb large amount of energy released by during earthquake। তার মানে আপনার ডাক্টিলিটি যেটা বেশি সেটা আর্থকোয়েক রেজিস্ট্যান্স ক্ষমতা কত বেশি, ঠিক আছে? তাহলে আপনাকে যদি আর্থকোয়েক রেজিস্ট্যান্ট বিল্ডিং করতে হয় তখন কোনটা যেতে হবে, ডিডব্লিউআর এ যেতে হবে, ঠিক আছে? সিডব্লিউআর ডিডব্লিউআর এর মধ্যে প্রাইসের ডিফারেন্স থাকতে পারে, জানেন? এখানে অলরেডি লেখাই দিছে আইডিয়ালি সুইটেড ফর ইউসেজ ইন আর্থকোয়েক প্রোন, আর যেখানে আর্থকোয়েক বেশি হয় সেই সব জায়গায় প্রেফার করতে থেকে, বুঝছেন? তাহলে এই জিনিসগুলো কিন্তু খুব সিম্পল জিনিস, অনেকে না জানার কারণে কি হয় ডিফারেন্স হয় আর কি। আর এদের ম্যাক্সিমা ট্যাক্সিমা এগুলা বলতেছে কি, এগুলা ওই যে 60 গ্রেড ডট 80 গ্রেড ডট এভাবে বলছে। তো এটারও কত দেখেন 80, এটা যেটা 80 গ্রেড বলছে এটার কত পিএসআই, তার মানে এটার স্ট্রেংথ আরো বেশি, 500 থেকে 550 বেশি না, আরো বেশি। এবং এটার স্ট্রেংথ বেশি হলে এটার রেশিও কত আছে, তার মানে ওই যে ডিডব্লিউআর এর সমপরিমাণ আছে, তাই না? তাহলে এটার স্ট্রেংথ বেশি, এই জন্য এটার নাম কি দিছে ওরা, এটা ম্যাক্সিমা দিছে, মানে সবচেয়ে হাইয়েস্ট স্ট্রেংথ এর ওরা। বিএসআর এর সবচেয়ে হাইয়েস্ট স্ট্রেংথ হচ্ছে ওটা বিএসআর এর ম্যাক্সিমা। তো এইটার সাইডে গুলো আপনি অনেক কিছু শিখতে পারবেন আর কি।